গণপিটুনিতে মৃতের সংখ্যা গত বছরের পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে ৮ মাসেই। বিচার না হওয়া এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি অনাস্থাই কারণ, মত মানবাধিকার কর্মী ও অপরাধ বিজ্ঞানীদের। সমাজের সাধারণ মানুষ এবং গড়পড়তা দৃষ্টিভঙ্গি অপরাধের প্রতি কিংবা অপরাধীদের প্রতি খুব বেশি সভ্য না। অপরাধী যেই হোক, দুর্নীতিবাদ যেই হোক কিংবা যেই ক্ষমতার অপব্যবহার করুক, তার পর্যাপ্ত শাস্তি যেন হয়, কিন্তু আমরা কিন্তু সেটা দেখি না। যখন মানুষ এরকম একটি ধারণা পোষণ করে যে আমি আমার এই জায়গার শান্তি শৃঙ্খলা রক্ষা করা জন্য আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট হচ্ছে না, তখনই কিন্তু মানুষ নিজের হাতে আইন তুলে নেয়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জঙ্গি সংশ্লিষ্টতা আইনজীবীদের জন্য কলঙ্কজনক, মন্তব্য সাবেক আইনমন্ত্রীর। অভিযোগ প্রমাণের আগেই মন্তব্য হতাশাজনক, বললেন খন্দকার মাহবুব। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশে পর্যটন শিল্পের বিকাশ ঘটবে, প্রধানমন্ত্রীর আশা প্রকাশ। ভিডিও কনফারেন্সে 6 জেলায় 9টি সেতু উদ্বোধন। সংসদ সদস্য পদ বাতিলে নির্বাচন কমিশনের শুনানির বৈধতা চ্যালেঞ্জ করে লতিফ সিদ্দিকীর করা রিট খারিজ। পঞ্চম দিনের মতো ঢাকা ছাড়ছেন হজ যাত্রীরা। হজ প্রতারক চক্রের মূল হোতা সহ 12 জন আটক, ভিসা সহ পাসপোর্ট জব্দ। এবং বর্ষা শেষ না হতেই দেখা দিয়েছে ডেঙ্গু। আগামী 2-1 সপ্তাহে বাড়তে পারে প্রাদুর্ভাব, আশঙ্কা বিশেষজ্ঞদের। সংকট মোকাবেলায় প্রস্তুত স্বাস্থ্য অধিদপ্তর। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশের পর্যটন শিল্পের বিকাশ ঘটবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে 6টি জেলায় 9টি সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, যমুনা নদীর তলদেশ দিয়ে টানেল তৈরি করা যাবে কিনা তার সম্ভাবনা যাচাই চলছে। সেতু নির্মাণ করা, সড়ক নির্মাণ করা, যোগাযোগ ব্যবস্থা সুন্দর করা এবং যোগাযোগের মাধ্যমেই কিন্তু আর্থসামাজিক উন্নতিটা ত্বরান্বিত হতে পারে। কারণ যত বেশি যোগাযোগ হবে, যেসব এলাকা দুর্গম এলাকা, সেখানে যেসব জিনিস উৎপাদন হবে, সে উৎপাদিত পণ্য বাজারজাত করা সুবিধা মানুষ পাবে। পাশাপাশি শিক্ষার প্রসার আমরা করাচ্ছি। মানুষের যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে, সেই শিক্ষা গ্রহণেও আমাদের ছাত্রছাত্রীদের জন্য আরো সুযোগ সৃষ্টি হবে। আমাদের সরকার যখনই ক্ষমতা এসেছে, সমগ্র বাংলাদেশে একটা সড়ক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা, নৌ পথগুলি চালু করা, রেল পথগুলি চালু করা এবং এমনকি বিমান বন্দরের ক্ষেত্রেও কিন্তু আমরা ইতিমধ্যে অনেক প্রায় 2টো আরো ঢাকা বাদ দিয়েও আমরা সিলেট এবং চট্টগ্রামকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করেছি। বর্তমান বছরের প্রথম 8 মাসে গণপিটুনিতে মৃত্যুর সংখ্যা 2014 সালের পুরো বছরের পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র এ তথ্য জানিয়েছে। রাষ্ট্র বিচার ব্যবস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনাস্থার কারণেই সাধারণ মানুষ আইন হাতে তুলে নিচ্ছেন বলে মত দিয়েছেন মানবাধিকার কর্মী ও অপরাধ বিজ্ঞানীরা। তারা এও বলছেন, গণপিটুনির ঘটনার বিচার না হওয়া এবং বন্দুকযুদ্ধ কিংবা ক্রসফায়ারের নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাও আইন নিজের হাতে তুলে নিতে সাধারণ মানুষকে প্ররোচিত করছে। এক মোটরসাইকেল আরোহীর পথরোধ করায় বুধবার রাতে উত্তরের জনপদ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নামকাঞ্চনতলায় স্থানীয় জনতার 4 জনকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা করে। প্রায় একই সময় রাজধানীর লাগোয়া জেলা নরসিংদীর মনোহরদীতে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে মারা গেছে আরো 2 জন। দুই এলাকার সাধারণ মানুষই জানিয়েছেন, নিয়মিত ডাকাতির ঘটনায় ক্ষুব্ধ হয়েই তারা আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হয়েছেন।
আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী গত বছর জুন পর্যন্ত সারা দেশে গণপিটুনিতে মারা গেছে 68 জন। 7 বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ঢাকায় মরেছে 29 জন। আর এবছর জুন পর্যন্ত 69 জন গণপিটুনিতে মারা গেছে। তবে ঢাকা বিভাগে মৃতের সংখ্যা গত বছরের চেয়ে 10 জন বেড়ে হয়েছে 39 জন। এ মানবাধিকার কর্মী জানাচ্ছেন, গত বছরের 12 মাসের পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে এবছরের প্রথম 8 মাস। কিন্তু কেন? আপনি দেখবেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক কর্মকর্তা বা সদস্যরা বিভিন্ন সময় বুক ফুলিয়ে বলেছেন যে সন্ত্রাসীদের ধরে দিলে জামিনে বেরিয়ে এসে আবার সন্ত্রাস করে বা এই ধরনের গুরুত্বপূর্ণ অপরাধগুলো করে। আমরা কি মানে এই যে আইনের প্রতি অনাস্থার যে একটা জায়গা তৈরি করে ফেলছে রাষ্ট্রের কেউ রাষ্ট্রের কোনো বাহিনী, সেই জায়গার সেই রোগ জনগণের ভিতর প্রবাহিত হয়, আবার জনগণের ভিতরের রোগও কিন্তু রাষ্ট্রীয় বাহিনীর ভিতরে প্রবাহিত হয়। এই অপরাধ বিজ্ঞানীর মতে নানা কারণে মানুষের মধ্যে জমাট বাঁধা ক্ষোভের প্রকাশ ঘটছে গণপিটুনির ঘটনায়। মানুষের ভিতরে যে ক্ষোভ, তার ভেতরে যে যন্ত্রণা, তার ভেতরে যে একটা চাওয়া ছিল যে ন্যায় বিচারটা হবে, তার ভিতরে ক্ষোভ জন্ম নেয় এবং সেই ক্ষোভটা কোনো একটা উপলক্ষ পেলে সেটা বেরিয়ে আসে। তবে মানবাধিকার কর্মী এবং অপরাধ বিজ্ঞানী দুপক্ষেই মনে করেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কর্তৃক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাও আইন নিজের হাতে তুলে নিতে সাধারণ মানুষকে প্ররোচিত করছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। সশস্ত্র জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেড এর অস্ত্রের অর্থায়নে সুপ্রিম কোর্টের 3 আইনজীবী জড়িত থাকার অভিযোগকে কলঙ্কজনক বলে মন্তব্য করেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। এদিকে অভিযোগ প্রমাণের আগেই এ ধরনের মন্তব্যকে হতাশাজনক বলছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তবে অভিযোগ প্রমাণিত হলে আইনজীবী সমিতির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাতে রাজধানী থেকে গ্রেফতার করা হয় এক ব্যারিস্টার সহ সুপ্রিম কোর্টের 3 আইনজীবীকে। সশস্ত্র জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের অস্ত্রের অর্থায়নে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। র্যাব জানায়, বাংলাদেশ ব্যাংকের সহায়তায় জঙ্গি সংগঠনের নেতাদের অ্যাকাউন্ট পর্যালোচনা করে এই 3 আইনজীবীর বিরুদ্ধে এখন পর্যন্ত 1 কোটি 8 লাখ টাকা দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। 3 জন আইনজীবী গ্রেফতার হয়েছে। বুধবার গণমাধ্যমে এ ঘটনাকে আইনজীবীদের জন্য দুঃখজনক হিসেবে মন্তব্য করেছিলেন দেশের প্রধান আইনকর্তা। অর্থায়নের ব্যাপারে তাদের হাতে নাতে নাকি ধরা হয়েছে। এই ঘটনাটা এর আগে আমাদের সুপ্রিম কোর্টে কোনো ঘটেনি। এটা কি আমাদের একটা অশনি সংকেত না? তার এ বক্তব্যের সমালোচনা করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, অভিযোগ আসলেই কাউকে দোষী হিসেবে বর্ণনা হতাশাজনক। অভিযোগ আসার সঙ্গে সঙ্গে তাকে যদি দোষী সাব্যস্ত করা হয় যে তিনি এই ঘটনার সঙ্গে জড়িত, তাহলে সেটা দুঃখজনক। এবং এই বক্তব্য যখন বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার মুখ থেকে আসে, এ থেকে প্রমাণ হয় যে উনি ধরে নিয়েছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তারা সত্যি সত্যি অর্থ যোগানের সঙ্গে সম্পৃক্ত ছিল। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। হঠাৎ করে এই ধরনের বক্তব্য দিয়ে সমগ্র আইনজীবীদেরকে, বাংলাদেশের সমস্ত আইনজীবীদেরকে অবমানিত করা হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত হলে এই আইনজীবীদের বিরুদ্ধে সমিতির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। যদি সাক্ষ্য প্রমাণে প্রমাণ হয় যে কোনো আইনজীবী এই ব্যাপারে সম্পৃক্ত আছে, অবশ্যই আমরা সেটা নিন্দা জানাবো। এদিকে জঙ্গি অর্থায়নে জড়িত থাকার অভিযোগকে আইনজীবীদের জন্য কলঙ্কজনক হিসেবে দেখছেন সাবেক এ আইনমন্ত্রী। অতীতে আমরা দেখেছি একসাথে প্রত্যেকটি জেলায় তারা বোমা হামলা করেছে। তো সেই সমস্ত জঙ্গিদেরকে অর্থায়ন করা হচ্ছে অস্ত্র কেনার জন্য, গোলা বারুদ কেনার জন্য। এটা অত্যন্ত দুঃখজনক এবং পরিস্থিতিটা আমার মনে হয় যে আমাদের আইনজীবী সমাজের জন্য কিন্তু একটা কলঙ্কজনক অধ্যায়। এ ব্যাপারে সরকারকে কঠোর পদক্ষেপ নেবার আহ্বান জানান তিনি। আইনজীবীরা যাতে শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সংসদ সদস্য পদ বাতিলে নির্বাচন কমিশনের শুনানির বৈধতা চ্যালেঞ্জ করে লতিফ সিদ্দিকীর করা রিট খারিজ করে দিয়েছেন আদালত। সকালে বিচারপতি এমদাদুল হক ও বিচারপতি খুরশিদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত সোমবার নির্বাচন কমিশনের শুনানির বৈধতা চ্যালেঞ্জ করে এ রিটটি দায়ের করেন লতিফ সিদ্দিকীর আইনজীবী। লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বাতিলে আগামী 23 আগস্ট নির্বাচন কমিশনের শুনানির দিন ধার্য রয়েছে। পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা সাংবাদিকদের জানান, লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ থাকা না থাকার বিষয়টি নির্বাচন কমিশনের শুনানিতেই নিষ্পত্তি হবে।
উনি যেটা বলছেন যে এখানে কোনো বিরোধ সৃষ্টি হয়নি, আইনি যেটা বলছে আমাদের সংবিধানে, উনি যে বিরোধের কথা বলছেন উনি সেটা ওনার বক্তব্য সেখানে রেখেই সেখানে ইলেকশন কমিশনই ডিসাইড করবেন যে আদৌ কোনো বিরোধ আছে কিনা, এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে ওনার পিটিশনটি সরাসরি খারিজ হয়ে গিয়েছে। পঞ্চম দিনের মতো ঢাকা ছাড়ছেন হজ যাত্রীরা। আজ 11টি ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে 5টি ফ্লাইট সরকারি ব্যবস্থাপনা এবং 6টি ফ্লাইট বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে যাবে। তারিখ নির্ধারিত থাকলেও সরকারি ব্যবস্থাপনায় এখনো অনেকেই যেতে পারেনি সৌদি আরবে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে ভিসা জটিলতার কারণে যেতে না পারা 215 জনকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে 21 ও 26শে আগস্ট পাঠানো হবে। 5টি সরকারি ব্যবস্থাপনার ফ্লাইটের যাত্রী পরিবহন করবে বাংলাদেশ বিমান। অন্যান্য ফ্লাইটগুলো বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে যাত্রী পরিবহন করবে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত 13,457 জন হজ যাত্রী সৌদি আরব গেছেন বলে জানিয়েছে হজ তথ্য কেন্দ্র। দুপুরে হওয়ার কথা হয়নি, রাতেও হয়নি, আজকে সকালে আজকে হবে না বলে কালকে আবার শুনুই দেওয়ার কথা। আমাদের 16 তারিখে ফ্লাইটের কথা বলিয়া নিয়ে আসছে, এখন তারা আমাদের নিয়ে যাচ্ছে না, এবং 27 তারিখ কথা বলতেছে, সেটাও তারা নিশ্চিত বলতে পারতেছে না। এখন মাঝে আমরা কি খাবো, কিভাবে চলবো, কোথায় কি করবো, কোন খোঁজ খবর নিতেছে না। আমাদের যে প্রথম যেটা সরকারি ওই যে আপনি শুনছেন যে সামান্য হয়েছিল ওই যে ছবি সংক্রান্ত কয়েকজন হাজি যেতে পারছিল না, ওইটা আমরা গতকালকে 30 জন চলে গেছে, আজকের এবং কালকে বাকিটা চলে যাবে। এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টি চক্রের দলনেতা আব্দুল গফুর সহ 12 জনকে আটক করেছে ডিবি পুলিশ। এদের মধ্যে 3 জনের কাছ থেকে সৌদি আরবের ভিসা সহ পাসপোর্ট জব্দ করা হয়েছে। সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। তিনি জানান, গতরাতে রাজধানীর শাহবাগ ও মালিবাগ রেলগেট এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির চক্রের ওই 12 সদস্যকে আটক করা হয়। আটক প্রতারণা চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরেই মানুষের সাথে বিভিন্ন প্রতারণা করে আসছিল। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতি বছর হজের ভিসা নিয়ে সৌদি আরবে গিয়ে বিভিন্ন অপকর্মের পরিকল্পনা স্বীকার করেছে এই প্রতারণা চক্রটি। আগামী সপ্তাহে এই চক্রের প্রধান আব্দুল গফুর সহ 3 জনের সৌদি আরব যাওয়ার কথা ছিল। তাদের কাছ থেকে পাসপোর্ট ছাড়াও মানুষকে অজ্ঞান করার কাজে ব্যবহৃত ঔষধ জব্দ করা হয়েছে। এ ধরনের প্রতারক চক্র ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ। শাহবাগ এবং মালিবাগ রেলগেট এলাকা থেকে মোট আমরা 12 জনকে গ্রেপ্তার করেছি। এর আগেও ইমরান হাজি নামে এক হাজিকে ধরেছিলাম, যে মূলত সৌদি আরব হজের মৌসুমে সৌদি আরবে গিয়েও এই ধরনের কর্মকাণ্ড দলবল নিয়ে করে থাকে। আলহাজ মোহাম্মদ টুটুল বিশ্বাস ওরফে সুমন সেই গ্রুপের নেতা, এবং তার নেতৃত্বে রয়েছে আলহাজ মোহাম্মদ ইব্রাহিম এবং আলহাজ মোহাম্মদ আব্দুল গফুর। এবারও হয়তো বা কেউ কেউ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো যাদের নাম পাওয়া গেছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান সেটি অব্যাহত রয়েছে। দুপুরের সময় আরো থাকছে। টানা বর্ষণে বান্দরবানের নিউ গুলশানে বসতবাড়ির উপর পাহাড় ধসে শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার 2। বর্ষা শেষ না হতেই হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এর মধ্যে 2 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী 2-1 সপ্তাহে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এবার অতিরিক্ত বৃষ্টিপাতকে এজন্য দায়ী করছেন তারা। তবে পরিস্থিতি সহনীয় রাখতে হাসপাতালগুলোতে কাজ শুরু হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাশেদ লিমনের রিপোর্ট। বর্ষা মৌসুম পুরোপুরি শেষ হতে না হতেই রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 2011 সালে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল 1362 জন, মৃতের সংখ্যা 6 জন। 2012 সালে ছিল 671 জন, মৃতের সংখ্যা 1 জন। পরের বছরই এই সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 1749 জনে, যদিও মৃতের সংখ্যা ছিল তুলনামূলক কম। গত বছর এই সংখ্যা 375 থাকলেও চলতি বছর এ পর্যন্ত তা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে পরিসংখ্যান। গত 14 বছরে মাসভিত্তিক ডেঙ্গুর পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় জুন জুলাইতে শুরু হলেও আগস্টই ডেঙ্গু বিস্তারের আসল সময়। এবারের মৌসুমে বর্ষার ধরন এডিসের জন্য ছিল অনুকূল। বর্ষা শেষ হলেও এখনো থেমে থেমে বৃষ্টিও এডিস বিস্তারে সহায়ক। আর তাই আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের শুরুর সময়টাতে ডেঙ্গু প্রকোপ আকার ধারণ করতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। বাংলাদেশে
এইবার ডেঙ্গুর সংক্রমণ একটু বাড়ার সম্ভাবনা আছে। আমরা গত বছরের সাথে যদি তুলনা করি, বৃষ্টিপাত, একটা আর্দ্রতা আর একটা তাপমাত্রা, এই তিনটার একটা পয়েন্ট আছে, যে পয়েন্টে পৌঁছালে তখন এডিস মশার বংশবৃদ্ধি ঘটে, প্রকোপ বেশি হয়। আমি যতটুকু খবর পাচ্ছি যে ডেঙ্গি হচ্ছে এবং ইতিমধ্যে আমাদের 2-1 মৃত্যু ঘটেছে। সম্ভাব্য সংকট মোকাবেলায় নিজেদের পূর্ব প্রস্তুতি এরই মধ্যে সেরে ফেলেছে স্বাস্থ্য অধিদপ্তর। সাধারণ মানুষ দায়িত্ববান হলে ডেঙ্গু আর ভয়াবহ রূপ নিতে পারবে না বলে মনে করেন তারা। জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন প্রচার মাধ্যমে আমরা কিছু বার্তা এগুলি স্বতঃস্ফূর্তভাবে প্রচারের ব্যবস্থা নিয়েছি। আমাদেরও সুনির্দিষ্ট কর্মসূচি আছে। আমাদের এই পদক্ষেপের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার কখনোই নিজের পক্ষে এই বছরের জন্য মারাত্মক আকার ধারণ করতে পারবে না। পাশাপাশি আক্রান্ত ব্যক্তির রক্ত ও মশার নমুনা সংগ্রহ করে ডেঙ্গু নিয়ন্ত্রণে আরো কার্যকরী পদক্ষেপ নিতে গবেষণা করা হচ্ছে বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। টানা বর্ষণে বান্দরবানের নিউ গুলশান ও বনরূপা এলাকায় বসতবাড়ির ওপর পাহাড় ধসে পড়েছে। এই ঘটনায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও আহত 2 জনকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বান্দরবান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকাল 11টায় টানা বর্ষণের কারণে নিউ গুলশান এলাকায় পাহাড় ধসে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে এক শিশুর লাশ উদ্ধার করে। এই ঘটনায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে গিয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থানের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী। এদিকে টানা বর্ষণে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পলুপাড়া ব্রিজ তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে শহরের সঙ্গে রাঙামাটির সড়ক যোগাযোগ। নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা আছেন এবং এখনো আমরা অনুরোধ করছি, যারা এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন অবিলম্বে আমাদের খোলা আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করবেন। ঝুঁকিপূর্ণ যোগাযোগ, জলাবদ্ধতা আর মশার উৎপাত সহ বেশ কিছু দুর্ভোগকে সঙ্গী করেই জীবনযাপন করছেন রাজধানীর আশপাশের 16টি ইউনিয়নের কয়েক লাখ অধিবাসী। বর্ষাকালে এ দুর্ভোগ বাড়ে কয়েক গুণ। জনপ্রতিনিধিদের দাবি, উন্নয়নের ক্ষেত্রে সমান সুযোগ না পাওয়া ও প্রয়োজনীয় আর্থিক বরাদ্দের অভাবে জনদুর্ভোগ কমানো সম্ভব হচ্ছে না। অন্যদিকে বরাদ্দের বৈষম্য কমিয়ে শহরের উপকণ্ঠের এসব স্থানের সুষম উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। বাড্ডা থানার ভাটারা ইউনিয়নের উপর দিয়ে সাঁতারকুল সহ অন্যান্য জায়গায় যাতায়াতের জন্য এমন অপ্রশস্ত কয়েকটি রাস্তাই ভরসা। সড়কে বাতি না থাকায় রাতের বেলায় সমস্যায় পড়েন পথচারীরা। এলাকায় রয়েছে মশার উৎপাত। বর্ষার সিজন আসলে আর মশার উৎপাত বেশি হয়। খিলক্ষেতের ডুমনি ইউনিয়নের বেশিরভাগ সড়কই আধা পাকা। অর্থের অভাবে সংস্কার না হয় রাস্তাগুলো এখন খানাখন্দে ভরা। ডুমনি, বেড়াই, সাঁতারকুল এগুলো জনসংখ্যা কম থাকাতে আমরা সরকারের যে বরাদ্দের টাকাটা সেটা তুলনামূলকভাবে কম পাই। সেই ক্ষেত্রে বাজেট আরেকটু বেশি পাইলে ভালো। এদিকে 18 বর্গ কিলোমিটার এলাকায় বসবাসকারী 6 লাখ অধিবাসীর নাগরিক সুবিধা দিতে হিমশিম খাচ্ছে দক্ষিণখান ইউনিয়ন পরিষদ। 350 কাঁচা পাকা রাস্তার বেশিরভাগই চলাচলের অনুপযোগী। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় প্রায় সারা বছরই জলাবদ্ধতা থাকে বেশিরভাগ স্থানে। চলাচল করা যায় না, গাড়ি কাইতে হয়ে খুব বৃষ্টি আসলে তো পুরো বন্যা হয়ে যায়। অনেক লোকজন পরে এখানে অ্যাক্সিডেন্ট আহত হইতেছে। ইউনিয়ন পরিষদের বাজেট তো খুবই দুর্বল। এইসব বাজেট দিয়ে রাস্তাঘাটের উন্নয়ন করা যায় না। আমার ইউনিয়নে এই মুহূর্তে লাগবে 100 কোটি টাকা। কে দিবে? এলজিডিকে আমি বারবার কথা বলি, বারবার দরখাস্ত দিয়েছি, বারবার রাস্তার জন্য অনুরোধ করতেছি। 10টা যেই বছরে একটা করে। ডেমরা, শ্যামপুর, মাতুয়াইল, মান্ডা সহ অন্যান্য ইউনিয়নে জলাবদ্ধতার পাশাপাশি কলকারখানা ও নাগরিক বর্জ্যের দূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন জনগণ। সিটি কর্পোরেশনের আওতাভুক্ত না হলেও বাস্তবতার কারণে এসব এলাকার উন্নয়নেও সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দুঃখজনকভাবে বাংলাদেশে এখন এই মুহূর্তে স্থানীয় সরকারের বিষয়টা আসলে একটা পর্যায়ে আছে। এটা অনেকটা সৎ ছেলে আছে না, সৎ মেয়ে, ওই পর্যায়ে একটা জিনিস হিসেবে ট্রিটেড হয়। তাদেরকে আর্থিক সক্ষমতা অনেক বেশি দেওয়া উচিত। জনগণ ও জনপ্রতিনিধিরা মনে করেন ঢাকা সিটি কর্পোরেশনের আওতায় গেলে এসব দুর্ভোগ কমবে অনেকাংশে। তবে বিষয়টি আনুষ্ঠানিকতার ও সময় সাপেক্ষ হয় আপাতত বিদ্যমান সমস্যাগুলোর দ্রুত সমাধান চান তারা। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ময়মনসিংহ শহর রক্ষা বাঁধ মেরামতের উদ্যোগ না নেয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। টানা বৃষ্টিতে আবারও ভাঙনের আশঙ্কা করছেন স্থানীয়রা। পৌর মেয়রও জানালেন, বাঁধে ব্যাপক ভাঙনের কারণে জয়নুল পার্ক সহ বহু সরকারি বেসরকারি স্থাপনা
হুমকির মুখে রয়েছে। অবশ্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, বাঁধের ক্ষয়ক্ষতি নিরূপণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। সাম্প্রতিক প্রবল বর্ষণে ব্রহ্মপুত্র নদীর তীরে ময়মনসিংহ শহর রক্ষা বাঁধের প্রায় ২৬টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে ১৩টি স্থানে বাঁধ ধসে সৃষ্টি হয়েছে বিশাল বিশাল গর্তের। এতে বাঁধের পাশের ঘরবাড়ি, সীমানা প্রাচীর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ১ মাস পেরিয়ে গেলেও বাঁধ মেরামত না করায় আতঙ্কে রয়েছেন পাশে বসবাসকারী মানুষেরা। ঘরদুয়ার যা ভাঙে গেছে, আমরা তো খান বাগের অনেক কষ্ট করতেছি, ঘরদুয়ারের নিকে কষ্ট করতেছি। বাঁধ দেওয়ার কিছুদিন পরেই একটা বৃষ্টিতেই সম্পূর্ণ ভাঙ্গিয়া গেছে। আমরা এখন খুব ভয়ের ভিতর আছি। আমরা কোথায় যা দাঁড়াবো, আমাদের তো সামর্থ্য নাই যাবার। কেউ ঠিকঠাক করবার লেগে আহে না। ও না মনে করুন ঘর দুয়ার তো আরো ভাঙবো, বাথরুমটা হয়ে যায়, ফাঁকের ঘরটা হয়ে যাতে আমরা একবার অসল। জেলা নাগরিক আন্দোলনের নেতাদের দাবি, রক্ষণাবেক্ষণে গাফিলতি ও ব্রহ্মপুত্র নদ থেকে অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণেই বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর পৌর মেয়রও জানালেন, বাঁধে ব্যাপক ভাঙনের কারণে জয়নুল পার্ক সহ বহু সরকারি বেসরকারি স্থাপনা হুমকির মুখে রয়েছে। নিম্নমানের কাজ তো হয়েছেই, তারপরে মেনটেনেন্স হয় নাই, যার ফলে এটি তারা আয়ুষ্কাল হারিয়েছে। এই সম্পদ শুধুমাত্র অবহেলার কারণে আজকে ধ্বংস হয়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা লিখিতভাবে অনুরোধ জানিয়েছিলাম যেন বর্ষার পূর্বেই এই বাঁধগুলো মেরামত করা হয়, কিন্তু অদ্যাবধি সেগুলো মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই আমরা শহরবাসীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি যেন অনতিবিলম্বে এই বাঁধটি মেরামত করে শহরকে নিরাপদ করা হয়। অবশ্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, বাঁধের ক্ষয়ক্ষতি নিরূপণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। ইতিমধ্যে পৌর পার্কের গেটের সাথে যে ভাঙনটা, সেটার কাজ আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আরম্ভ করছি। বাকিগুলো আরম্ভ করতে পারবো বলে আশা করা যাচ্ছে। ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজ থেকে খাগডহর পর্যন্ত ব্রহ্মপুত্র নদ তীরের প্রায় ১২ কিলোমিটার শহর রক্ষা বাঁধের ৮ কিলোমিটার নির্মাণ কাজ শেষ হয় ২০১২ সালে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার কোনো ষড়যন্ত্রই বর্তমান সরকারকে উৎখাত করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে রাজধানীর ওয়াসা ভবনে ঢাকা ওয়াসা শ্রমিক ইউনিয়ন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, কোনো বিভক্ত জাতি বেশি দূর এগুতে পারে না। ৭১-এর পরে যদি সত্যি এজেন্ডা বাস্তবায়ন করতে আপনাকে আর সেই সুযোগ বাঙালি জাতি দেবে না। যত ষড়যন্ত্রই করুন না কেন, এই ষড়যন্ত্রকে এই বাংলাদেশে কিভাবে প্রতিহত করতে হয়, ষড়যন্ত্রের বীজ কিভাবে উৎপাদন করতে হয়, সেটা আমরা জানি, বাঙালি জাতি জানে। কোন ষড়যন্ত্র করে জয়ন্তী শেখ হাসিনা সরকারের পতন ঘটানো যাবে না, এই সরকারের বিরুদ্ধাচারণ করে কোনো ক্ষতি করা যাবে না। ক্রসফায়ারের অভিযোগ উঠলে বিচার বিভাগীয় তদন্ত হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, জঙ্গি অর্থায়নে আইনজীবীদের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে তাদের লাইসেন্স বাতিল হতে পারে। আমি মনে করি যে এইরকম কোনো অভিযোগ উঠলে পরে যদি এনকোয়ারি হয়, ইট ইজ অল দ্য মোর বেটার। তার কারণ হচ্ছে, যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে যারা অন্যায় করেছেন তাদের শাস্তি দেওয়া যায়। আর যদি কোনো অন্যায় না হয়ে থাকে তাহলে পরে যেই আইন শৃঙ্খলা বাহিনীর নামে এই কথাটা উঠেছে তারাও ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। জুডিশিয়াল এনকোয়ারি, এক্সিকিউটিভ এনকোয়ারি না, জুডিশিয়াল এনকোয়ারি হয়। পুলিশও এনকোয়ারি করতে পারে, কোর্ট পুলিশকে দিয়ে দিতে পারে পাওয়ার, যে হ্যাঁ হতে পারে, অফকোর্স হতে পারে। ব্রাজিল থেকে আনা অবশিষ্ট গম বিতরণে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সকালে সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে গম সংক্রান্ত আপিল বিভাগের রায়ের পর তিনি কথা বলেন। আদালতের কাছে প্রার্থনা করেছি নট টেস্ট করার জন্য এবং না চালানোর জন্য এটা খারিজ হয়ে গেছে। অর্থাৎ যেহেতু আমার বিবেচনায় এই আমাদের দায়েরকৃত রিট পিটিশনটা, লিভ পিটিশনটা ইতিমধ্যে অকার্যকর হয়ে গেছে, যেহেতু কেউ গম ফেরত দিতেও আসে নাই, যেহেতু কাউকে জোর করে দেওয়া হয়নি, এবং ইতিমধ্যে প্রায় সব গমই প্রায় ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, অল্প একটু বাকি আছে, যেটা বাকি আছে সেটা খাদ্য গুদামে খুব ভালোভাবে হেফাজতে আছে। বিচারক সংকটে দিন দিন মামলা ভারাক্রান্ত হয়ে পড়ছে চট্টগ্রামের দুটি আদালত। একদিকে দীর্ঘদিন ধরে বিচারকের কোনো পদ বাড়ানো হয়নি, অন্যদিকে ৬৭টি বিচারক পদের মধ্যে 18টি পদ শূন্য পড়ে আছে। অথচ বিচারাধীন রয়েছে ১.৫ লাখেরও বেশি মামলা।
এ অবস্থায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বিচার প্রার্থীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মামলা জট কমানোর পাশাপাশি বিচার সংক্রান্ত কাজে বিরাজমান সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয় এক যুগ আগে, কিন্তু মামলা জট তো কমছে না, বরং দিন দিন তা বেড়ে চলেছে। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে 54 জন বিচারকের পদ থাকলেও 14টি পদ দীর্ঘদিন ধরে শূন্য, অথচ এখানে বিচারাধীন মামলার সংখ্যা 1.5 লাখের বেশি। একই অবস্থা মহানগর দায়রা জজ আদালতগুলোতেও। এর 13টির মধ্যে 4টি বিচারকের পদ শূন্য রয়েছে, আর বিচারাধীন মামলার সংখ্যা 22,500। 54 জন বিচারকের মধ্যে প্রায় এখন 8 জন এডিশনাল জজ নাই, এডিশনাল সিজিএম নাই, জয়েন্ট ডিস্ট্রিক্ট সহ 14 জন বিচারক নাই। এই জায়গায় দ্রুত নিষ্পত্তিতে আমরা বিচারক সংকট আমাদের প্রকট। তো 22,000 মামলা যদি আপনার 2-3 জন বিচারক যদি 13 জনের মধ্যে না থাকে, তাহলে তো আমাদের সংখ্যা হচ্ছে আর 9 জন থাকে। 9 জন বিচারক দিয়ে তো আপনার 22,000 মামলা করা সম্ভব না। দীর্ঘদিন অপেক্ষার পরও বিচার না পেয়ে হতাশ হচ্ছে বিচার প্রার্থীরা। এতে অপরাধীরা অপরাধে উৎসাহিত হচ্ছে বলে মনে করেন এই সমাজ বিজ্ঞানী। অপরাধীরাও একদম উৎসাহ বোধ করছে যে কেস করলে বা আইনের যেহেতু সমস্যার সমাধান হচ্ছে না, অটোমেটিক্যালি তারা এগুলোকে জিয়ে রাখতে চাইবে এবং তারা তাদের মতো কর্মকাণ্ডগুলো পরিচালিত করবে। তাহলে সমাজের প্রভাবটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতই চেষ্টা করুক না কেন, তাদের আইন লঙ্ঘন করার যে মানসিকতাটা, সেটি সমাজকে বিভিন্ন প্রভাবিত করবে। এই অবস্থায় শূন্য পদগুলোতে দ্রুত বিচারক নিয়োগ দেওয়ার জন্য প্রধান বিচারপতি সহায়তা চেয়েছেন জেলা আইনজীবী সমিতি। দীর্ঘদিন ধরে অনেক মামলা বিচার নিষ্পত্তির ক্ষেত্রে এটা অন্তরায় হিসাবে আছে, যার প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়ে আইনজীবী সমিতির পক্ষ থেকে একটা রেজুলেশন আমরা মাননীয় প্রধান বিচারপতি মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের কাছে পাঠিয়েছি। জেলা জজ আদালতের কর্মকর্তারা জানিয়েছেন, বিচারক সংকট থাকা সত্ত্বেও এখানে গত 7 মাসে প্রায় 11,000 মামলা নিষ্পত্তি করা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে সম্প্রতি গঠন করা হয়েছে বাণিজ্যিক সংগঠন IMSME অব বাংলাদেশ, যেখানে নতুন উদ্যোক্তা তৈরিতে সব ধরনের সহায়তা করা হবে। ঢাকা থেকে প্রাথমিকভাবে কাজ শুরু হলেও ধীরে ধীরে দেশব্যাপী এর কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে বলে জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। যথাযথ পৃষ্ঠপোষকতা আর আর্থিক সহায়তার অভাবে প্রতিনিয়তই ব্যর্থ হচ্ছে অনেক উদ্যোক্তার স্বপ্ন। শুধুমাত্র একটু সহায়তা আর কিছু সুপরামর্শই হয়তো এগিয়ে দিতে পারে অনেক ক্ষুদ্র উদ্যোগ। এমনই ভাবনার উপর ভিত্তি করে সম্প্রতি IMSME অব ইন্ডিয়ার আদলে গঠন করা হয়েছে IMSME অব বাংলাদেশ, যেখানে কম সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা, বিভিন্ন প্রশিক্ষণ সহ নতুন উদ্যোক্তা তৈরির সব ধরনের সহায়তা দেওয়া হবে। নতুন উদ্যোক্তা তৈরিতে সারা দেশব্যাপী IMSME অব বাংলাদেশ কাজ করবে বলে জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। আমাদের এখানে যারা মেম্বার হবে তাদের এন্টারপ্রেনার হতে হবে, উদ্যোক্তা হতে হবে, তাদের ট্রেড লাইসেন্স থাকতে হবে। আমাদের টার্গেট আছে উইদিন ভেরি শর্ট টাইমে আমরা 5-7 হাজার অলরেডি মেম্বার করব, প্রচন্ড যাচাই বাছাইয়ের মাধ্যমে। বাংলাদেশের সব থেকে বেস্ট একটা প্ল্যাটফর্ম ডেভেলপ করতে চাই এবং আমরা সেই স্বপ্নটাই দেখছি এবং আমরা প্রতিনিয়ত সেটার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের সঙ্গে অনেক ব্যাংক শুরু থেকেই তারা ট্যাগ হয়ে আছেন এবং 9% ইন্টারেস্টে আমরা আমাদের মেম্বার যারা তাদেরকে আমরা 9% ইন্টারেস্টে লোন দিচ্ছি। ট্রেড লাইসেন্স করতে হবে, টিন নাম্বার লাগবে, কোথাও যে উনি কোথায় কোম্পানি খুললে সুবিধা হবে, প্রত্যেকটা জিনিসে আসলে আমরা এখানে তাকে পরামর্শ দেই। আমরা চাই উদ্যোক্তারা কনফিডেন্টলি উদ্যোক্তা হয়ে উঠুন এবং উদ্যোক্তা হিসেবে তারা সম্মানের সঙ্গে বিজনেস করবেন। উদ্যোক্তা হওয়ার পেছনে অর্থ কখনোই বাধা হয়ে উঠতে পারে না উল্লেখ করে সংগঠনটির উপদেষ্টা জানিয়েছেন, নতুন উদ্যোক্তাদের কম সুদে ঋণ সহায়তা দিতে ইতিমধ্যে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের সাথে চুক্তি করেছে নতুন এই সংগঠনটি। যদি আমরা সৎ এবং যোগ্য এন্টারপ্রেনিয়রকে একসাথে আনতে পারি তাহলে কেউ তাদেরকে আটকাতে পারবে না। এই জন্য আমাদের দরকার হচ্ছে পজিটিভ ডেডিকেটেড এন্টারপ্রেনিয়ার্স। কিছু কিছু ব্যাংক তো MOU করে ফেলেছে। MOU আপাতত হয়েছে 3টা ব্যাংক এবং ভবিষ্যতে আরও ব্যাংকের সাথে হবে এবং আমাদের পার্টনার হিসেবে কাজ করছে 13টা ব্যাংক। অল্প পুঁজি বিনিয়োগ করে একমাত্র SME খাতের মাধ্যমে দেশের আর্থিক খাতের উন্নয়ন সম্ভব। তাই নতুন এই সংগঠনের মধ্য দিয়ে প্রকৃত উদ্যোক্তারা উপকৃত হবেন বলে মনে করেন এই খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মাগুরায় মায়ের পেটে গুলিবিদ্ধ শিশু সুরাইয়া প্রায় 1 মাস পর তার নিজ বাড়িতে ফিরে যাচ্ছে।
দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আনুষ্ঠানিকভাবে শিশুটিকে ছেড়ে দেওয়া হয়। শিশুটির বাবা মা তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারছে বলে উচ্ছ্বাস প্রকাশ করেন। গত 16 আগস্ট শিশু সুরাইয়াকে 23 দিন পর ইনসেনটিভ কেয়ার ইউনিট থেকে কেবিনে মায়ের কোলে হস্তান্তর করেছিল ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। শিশুটির সার্বক্ষণিক তত্ত্বাবধায়ক চিকিৎসক কাজী হাসিনা মায়ের কোলে শিশুটিকে সুস্থ অবস্থায় দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। অন্যদিকে শিশু সুরাইয়াকে প্রধানমন্ত্রীর সহযোগিতায় বাবা মার কোলে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আমরা বাচ্চাটাকে এই 26 দিন ধরে সবাই সম্মিলিতভাবে চিকিৎসা দিয়ে সুস্থ করে আজকে আমরা ছেড়ে দিতে পারছি। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে অশেষ কৃতজ্ঞ এবং আমরা সবাই আপনাদের কাছে দোয়া প্রার্থী। ডক্টর, সিস্টার এবং সবাই আমাকে খুব হেল্প করেছে। আমার বাচ্চাকেও অনেক অনেক ভাবে ভালোবাসা দিয়েছে, চিকিৎসা করেছে। তা আমি আল্লাহর কাছে সবার কাছে দোয়া চাই। সেবার কারণে আজকে সুস্থ হয়ে ইনশাল্লাহ ঘরে ফিরে যাচ্ছে। এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছুই নয়। চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম, টিম ওয়ার্কের কারণে মাগুরা থেকে ঢাকা মিডফোর্ড মেডিকেল কলেজ এই যে একটা টিম কাজ করেছে, সেই টিমের কারণেই কিন্তু আজকে এটি গুলিবিদ্ধ, জন্মের আগেই গুলিবিদ্ধ একটি সন্তান শিশু আজকে সুস্থ হয়ে ফিরে যাচ্ছে। ইচ্ছে বড় আনন্দ কিছু হতে পারে না। সিসিটিভির ছবি দেখে ব্যাংকক বোমা হামলায় একাধিক ব্যক্তি জড়িত ছিল বলে নিশ্চিত হয়েছে থাই পুলিশ। তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য বলে জানান দেশটির পুলিশ প্রধান। তবে এটি কোনো সন্ত্রাসবাদী গোষ্ঠীর হামলা নয় বলে মন্তব্য করেছেন থাই প্রধানমন্ত্রী প্রেয়ুথ চ্যান-ওচা। এদিকে ঘটনা তদন্তে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে থাই সরকার। বোমা বহনকারী হলুদ টি শার্ট পরা অভিযুক্ত যুবকের হাতে আঁকা ছবি প্রকাশ করে হামলাকারী সম্পর্কে তথ্য দিতে পারলে 1 লাখ বাথ পুরস্কার ঘোষণা করেছে থাই পুলিশ। বুধবার সন্ধ্যা নামতেই ব্যাংককের সিলদম এলাকার ইরওয়ান মন্দিরে জড়ো হয় বহু মানুষ। ফুল আর মোমবাতি জেলে নিহতদের প্রতি শ্রদ্ধা জানায় তারা। গত সোমবার ভয়াবহ বোমা হামলায় প্রাণ হারান এই মন্দিরে আসা 22 ব্যক্তি। ক্ষতিগ্রস্ত হয় মন্দিরের মাঝে বসানো হিন্দু দেবতা ব্রহ্মার মূর্তিটিও। নিহতের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করতে এসেছে এখানে। আশা করছি খুব তাড়াতাড়ি অপরাধীকে ধরতে পারবে পুলিশ। এদিন থাইল্যান্ডের নন্থাবুরি প্রদেশের লহরান মন্দিরে অনুষ্ঠিত হয় বোমা হামলায় নিহতদের শেষকৃত্যানুষ্ঠান। নিহতদের বন্ধু ও স্বজনেরা ছাড়াও এতে অংশ নেয় বহু মানুষ। 20 বছরের বন্ধুত্ব আমাদের। খুব ভালো ছিল আমার বন্ধুটি। কোনোদিন কোনো খারাপ কাজ তাকে করতে দেখিনি। এর আগে মঙ্গলবার রাতে বোমা হামলায় নিহতদের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে থাই পুলিশ। হামলায় নিহত চীন, হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও যুক্তরাজ্যের পর্যটকদের মরদেহ যার যার দেশে পাঠানো হয়েছে বলে জানান থাই কর্তৃপক্ষ। এদিকে বোমা হামলাকারীকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে থাই পুলিশ। সিসি ক্যামেরার ভিডিও দেখে হামলার সময় বোমা বহনকারীর সাথে আরো 2 জন ছিল বলেও নিশ্চিত হয়েছে তারা। বুধবার অজ্ঞাত পরিচয় এই 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে থাই পুলিশ। হামলাকারী একা এ বোমা হামলা চালানোর পরিকল্পনা করেনি এ বিষয়ে আমরা নিশ্চিত। একটি সংঘবদ্ধ চক্রের কাজ এটি। তবে শুধুই থাই নাগরিক নাকি কোনো বিদেশি চক্র এই হামলার সাথে জড়িত সে ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারিনি আমরা। এদিকে বিবিসি জানায় বোমা হামলার পরপরই হামলাকারী থাইল্যান্ড ত্যাগ করেছে বলে ইঙ্গিত পেয়েছেন তাদের প্রতিবেদক। সোমবারের বোমা হামলাকে থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে খারাপ হামলা বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী প্রেয়ুথ চ্যান-ওচা। তবে এখনো একে সন্ত্রাসবাদী হামলা বলতে নারাজ তিনি। যুক্তরাষ্ট্র এমনটা মনে করে উল্লেখ করে বুধবার গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, দেশের পর্যটন শিল্প ও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতেই একটি গোষ্ঠী এ হামলা চালিয়েছে। আদনান আহমেদ, সময় সংবাদ। সাফ অনূর্ধ্ব 16 ফুটবলে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়াটাকে ইতিবাচক হিসেবে দেখছেন দেশের সাবেক ফুটবলাররা। তবে ছোটদের এই সাফল্যে তৃপ্তির ঢেকুর না তুলে তাদের পরিচর্যা করে ফুটবলের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বাফুফেকে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেকরা। অন্যদিকে এই খুদে ফুটবলারদের আগামী 4 বছর একাডেমিতে রেখে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছে বাফুফে।
প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্বের মুকুট পড়ল বাংলাদেশ। অগ্রজদের টানা ব্যর্থতা, ফুটবল থেকে দর্শকদের মুখ ফিরিয়ে নেয়া, এসবই যেন ফিকে হয়ে গেল শাওন নিপুদের সাফল্যের কাছে। এর আগেও অনূর্ধ্ব 16 ফুটবল চ্যাম্পিয়নশিপে 2 বার অংশ নিয়েছিল বাংলাদেশ। সেখানে চ্যাম্পিয়নের তকমা গায়ে আটতে না পারলেও ফুটবলারদের ব্যক্তিগত পারফরমেন্স ছিল আশা জাগানিয়া। কিন্তু বাফুফের ব্যর্থতায়, পরিচর্যার অভাবে সেই সব প্রতিভারা মেলে ধরতে পারেননি নিজেদের। তাই আবারও যেন সেই ভুলের পুনরাবৃত্তি না ঘটে তারই পরামর্শ দিলেন সাবেকরা। বাই রোটেশন প্রতি বছরই কি তাদেরকে টেক কেয়ার করতে হবে, তাদেরকে মানে অনুশীলনের ভিতরে রাখতে হবে, তাদেরকে ছেড়ে দিলে হবে না। বাই রোটেশন যদি পরিচর্যা করা যায় তাইলে পাইপলাইনের যে খেলোয়াড়গুলো আসবে সেটা জাতীয় পর্যায়ে আমাদের কাজে দিবে। এদিকে খুদে ফুটবলারদের এমন সাফল্য অভিভূত করেছে বাফুফেকেও। তাই এইসব কিশোর ফুটবলারদের তৈরির প্রক্রিয়া এখনই না থামিয়ে আগামী 4 বছরের জন্য তাদের পরিচর্যা করার পরিকল্পনা হাতে নিয়েছে ফেডারেশন। আমরা তাদেরকে লালন পালন করব আপ টু আন্ডার 20 পর্যন্ত। তারপরে আমরা বিভিন্ন জায়গায় প্রয়োজন মতো, ডিমান্ড মতো তাদেরকে খেলতে দেব। পাশাপাশি ফুটবলের উন্নয়নে আরো কয়েকটি বয়সভিত্তিক দল গঠন করে একাডেমিতে রেখে তাদের দীর্ঘমেয়াদী পরিচর্যার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছে বাফুফে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে 20 রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়ানে কিউইদের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাট করে 304 রান করে প্রোটিয়ারা। জবাবে 284 রানই থেমে যায় কিউইদের ইনিংস। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ইঙ্গিত দিলেও দলীয় 46 রানে ওপেনার ভ্যান ওয়াইককে হারিয়ে কিছুটা চাপে পড়ে প্রোটিয়ারা। তবে সেই চাপ কাটিয়ে উঠতে সময় নেয়নি আমলারা। হাশিম আমলার 124 ও রসোয়ের 89 রানের উপর ভর করে নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 304 রানের বিশাল সংগ্রহ পায় প্রোটিয়ারা। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 3 রানে রচির উইকেট হারিয়ে হোঁচট খায় কিউইরা। এরপর ওপেনার লাথাম ও উইলিয়ামসন 104 রানের জুটি করে বিপর্যয় এড়ানোর চেষ্টা করেন। তবে লাথাম 60 ও উইলিয়ামসন 47 রানে আউট হয়ে গেলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত 48 ওভার 1 বলে সবকটি উইকেট হারিয়ে 284 রানে থেমে যায় কিউইদের ইনিংস। এই জয়ে সিরিজে 1-0-তে এগিয়ে গেল স্বাগতিকরা। দুপুর সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গণপিটুনিতে মৃতের সংখ্যা গত বছরের পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে 8 মাসেই। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি অনাস্থায়ী কারণ মত মানবাধিকার কর্মী ও অপরাধ বিজ্ঞানীদের। জঙ্গি সংশ্লিষ্টতা আইনজীবীদের জন্য কলঙ্কজনক মন্তব্য সাবেক আইনমন্ত্রীর। অভিযোগ প্রমাণের আগেই মন্তব্য হতাশাজনক বললেন খন্দকার মাহবুব। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশে পর্যটন শিল্পের বিকাশ ঘটবে, প্রধানমন্ত্রীর আশা প্রকাশ। ভিডিও কনফারেন্সে 6 জেলায় 9টি সেতু উদ্বোধন। সংসদ সদস্য পদ বাতিলে নির্বাচন কমিশনের শুনানির বৈধতা চ্যালেঞ্জ করে লতিফ সিদ্দিকীর করা রিট খারিজ। এবং 5ম দিনের মতো ঢাকা ছাড়ছেন হজ যাত্রীরা। প্রতারণা চক্রের মূল হোতা সহ 12 জন আটক। হজের নামে সৌদিতে গিয়ে বিভিন্ন অপকর্ম করে তারা, জানালো ডিবি। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।